নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডি 4th সেমিস্টারের অন্তর্গত কোর্স 11-এ যাদের অপশনাল পেপার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, তার অন্তর্গত যে প্র্যাকটিকামটি আছে ম্যালাডজাস্টেন্ট বিহেভিয়ার অর্থাৎ অপসংহতিমূলক আচরণ, তার অন্তর্গত এই অপসংহতিগুলো আচরণের মধ্যে কতগুলি টপিক আছে। সেই টপিকের মধ্যে আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার অর্থাৎ দ্রব্যের অপব্যবহারজনিত বিশৃঙ্খলা। ওইটা নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এছাড়াও এর আগে সুইসাইডিয়াল টেন্ডেন্সি, ফোবিয়া, ওসিডি, টুরেন্সি বিভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা করেছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি বা যারা সেই টপিকের উপর প্র্যাকটিকাম লিখছে অবশ্যই সেগুলো দেখে নাও। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভূমিকা বলা হয়েছে বিএড পাঠ্যক্রমের অন্তর্গত কোর্স 11-এ অপশনাল বিষয়ের অন্যতম গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের ব্যবহারিক প্রয়োগ ক্ষেত্রে স্থান পেয়েছে। একজন ব্যক্তিকে সম্পূর্ণ সামগ্রিকভাবে ব্যাখ্যা করতে প্রয়োজনীয় সমস্ত রকমের তথ্য, যেমন সামাজিক, শারীরিক, জীবনীমূলক, পরিবেশগত, বৃত্তিমূলক ইত্যাদি তথ্য গ্রহণ করাকে কেস স্টাডি বা ব্যক্তি অধ্যয়ন বলে। সমগ্র ব্যক্তিকে জানতে এটি হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং সর্বোৎকৃষ্ট পদ্ধতি। কেস স্টাডির উদ্দেশ্য হলো তথ্যের সমগ্র উৎসকে কাজে লাগিয়ে ব্যক্তি সম্পর্কিত সব তথ্য সংগ্রহ করা। মনস্তাত্ত্বিক, মনোচিকিৎসক ও সমাজ সংস্কারগণ সাধারণত কেস স্টাডি ব্যবহার করে থাকেন। শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার কদাচিৎ হয় রয়েছে, কারণ শিক্ষক, উপদেষ্টা এবং সহশিক্ষকদের সময়ের স্বল্পতার জন্য এটা সম্ভব হয় না। বিদ্যালয়ের নির্দেশনা বিভাগের সমস্যা সংক্রান্ত শিক্ষার্থীদের জন্য কেস স্টাডি করে থাকেন। ব্যক্তির অপসংহতিমূলক আচরণের অন্যতম হলো বিদ্যালয়ে পালন বা দেখো এই জায়গাটা একটুখানি ভুল হয়ে গেছে এই টপিকটা দিতে। এখানে ব্যক্তির অপসংহতিমূলক আচরণের অন্যতম হলো বিদ্যালয় পালন বা স্কুল টুরেন্সি হবে না, এখানের মধ্যে তোমরা লিখবা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছো অর্থাৎ সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার হবে। এখানে একটু ঠিক করে নেবে, এটা একটু কারেকশন করে নেবে তোমরা। কেস স্টাডি কেন করা হয়? একটি উত্তম কেস স্টাডি পরামর্শদাতাকে নিম্নোক্তভাবে সাহায্য করতে পারে। কী বলা হয়েছে? যে শিক্ষার্থীদের প্রবণতা, আগ্রহ, অভ্যন্তরীণ চাহিদা সম্পর্কীয় তথ্য পাওয়া যায়। 2 নম্বর, শিক্ষার্থীর পিতামাতা, ভাই বোন এবং অন্যান্য নিকট সম্পর্কীয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের চিত্র কেস স্টাডি থেকে পাওয়া যায়। 3 নম্বর, শিক্ষার্থীর শিক্ষাজীবন সম্পর্কীয় তথ্য সংগ্রহ করা যায়। 4 নম্বর বলা হয়েছে শিক্ষার্থীর আচরণগত ত্রুটি, বদভ্যাস এবং অন্যান্য বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হওয়া যায়। 5 নম্বর বলা হয়েছে যে শিক্ষার্থী হীনমন্যতায় ভুগছে কিনা জানা যায়। 6 নম্বর, কেস স্টাডি থেকে শিক্ষার্থীর চরিত্রের বিভিন্ন দিক সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা যায়, যার সাহায্যে অভিজ্ঞ পরামর্শদাতা শিক্ষার্থীর সামগ্রিক চরিত্র মূল্যায়ন করতে পারেন, যা শিক্ষার্থীর শিক্ষা ও বৃত্তি পরিকল্পনায় বিশেষ গুরুত্বপূর্ণ। কেস স্টাডির বৈশিষ্ট্য। কেস স্টাডির বৈশিষ্ট্যগুলি হলো একক পরিচালনা। এই পদ্ধতিটি এককভাবে কোনো পরিবার, প্রতিষ্ঠান এবং সমগ্র সম্প্রদায়কে পরিচালনা করে। আমরা কোনো বিমূর্ত বিষয় যেমন একটি সম্পর্কগুচ্ছ, পারিবারিক সমস্যা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে কেস স্টাডি একক হিসাবে বিষয়গুলোকে প্রত্যক্ষ করে। 2 নম্বর বলা হচ্ছে বিস্তারিত পর্যালোচনা। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো গভীর। এখানে কোনো একটি সমস্যাকে ভিত্তি করে তার উপর প্রয়োজনীয় তথ্যগুলো সংগৃহীত হয়ে থাকে। 3 নম্বর বলা হচ্ছে সমগ্র একক পরিচালনা। এককের সামগ্রিক দিকের পর্যালোচনা ব্যতীত কোনোভাবেই ফলাফল পর্যালোচনা সম্ভব না। বস্তুত কেস স্টাডির ভিত্তি হলো ব্যক্তি বা পারিবারিক জীবনধারার পূর্ণাঙ্গ পর্যালোচনা। এখানে এককগুলোকে এক একটি গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে গণ্য করা হয়। মূলত 4 ধরনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে একটি একক থেকে যে নানা ধরনের তথ্য সংগৃহীত হবে। বিতে বলা হয়েছে এখানে সমাজতান্ত্রিক প্রেক্ষাপটে নয়, অর্থনৈতিক, রাজনৈতিক, জীববিদ্যাগত তথ্য তথা গতিশীল মনস্তাত্ত্বিক যে কোনো ক্ষেত্রে বিষয়বস্তু সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত। সি বলা হয়েছে এককগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে যা ব্যক্তির ক্ষেত্রে নয়, সমগ্র গবেষণার ক্ষেত্রে কার্যকরী হয়ে থাকবে। ডিতে বলা হয়েছে এককটি বৈধ সম্পর্কভিত্তিক হবে। এর পরবর্তী পয়েন্ট হলো কেস স্টাডির বিভিন্ন স্তর। কেস স্টাডিতে সাধারণত নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করা হয়।
এই ক বলা হয়েছে বর্তমান অবস্থা নির্ণয়। কেস স্টাডির প্রথম ধাপ হলো ব্যক্তির বা সামাজিক এককের বর্তমান অবস্থা নির্ণয় করা। এই স্তরে ব্যক্তি সম্পর্কে তার বিভিন্ন মানসিক ক্ষমতা, আগ্রহ ইত্যাদি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের আদর্শায়িত অভিক্ষা ব্যবহার করা হয়। ধরা যাক কোনো শিক্ষার্থীর অপরাধ প্রবণতা সম্বন্ধে অনুসন্ধান করা হচ্ছে। এক্ষেত্রে প্রথম ধাপই হলো শিক্ষার্থীর বর্তমান আচরণ এবং তার অন্যান্য মানসিক ক্ষমতা নির্ণয় করা। খ বলা হয়েছে প্রাক্কল্প গঠন। এই স্তরে ব্যক্তি বা সামাজিক প্রতিষ্ঠান বা এককের অতীত সম্বন্ধে অনুসন্ধান করা হয়। অ্যানেকডেটলি রেকর্ড থেকে ব্যক্তির অতীতের আচরণ সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যায়, যেখান থেকে বর্তমান আচরণের কারণ সম্বন্ধে একটা অনুমান গঠন করা যেতে পারে। শিক্ষার্থীর অপরাধ প্রবণতার কারণ সম্পর্কে কতগুলো প্রাক্কল্প গঠন করা যেতে পারে। এই প্রাক্কল্প গঠনের জন্য অনুরূপ কোনো গবেষণার সাহায্য নেওয়া হয়ে থাকে। তারপরে গ বলা হয়েছে প্রাক্কল্প যাচাইকরণ। যাচাইকরণের জন্য গবেষক বিভিন্ন ধরনের তথ্যের সাহায্য নেবেন। এই ধরনের তথ্য সাধারণত শিক্ষক, অভিভাবক, বন্ধু, ভাই বোনদের তথা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে সংগৃহীত হয়। এক্ষেত্রে শিক্ষার্থীর ব্যক্তিগত দিনলিপি ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্ত তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে সমস্যার মূল কারণটি চিহ্নিত করা হয়। ঘ বলা হয়েছে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ। মূল কারণটি চিহ্নিত করার পর ব্যক্তিকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। বলা হয়েছে অনুসরণ। একটি কেস স্টাডি সর্বশেষ স্তরে। এই স্তরে ব্যক্তির উপর পরিচালিত চিকিৎসা পদ্ধতির কার্যকারিতার বিচার করা হয়। যদি দেখা যায় যে শিক্ষার্থীর অপরাধপ্রবণ আচরণগুলোর মাত্রা কমেছে, তাহলে বুঝতে হবে যে চিকিৎসা পদ্ধতি সঠিক এবং ধারাবাহিকভাবে অনুসরণ করা যেতে পারে। পরবর্তী পয়েন্ট হলো কেস স্টাডির সুবিধা। আলোচ্য পদ্ধতির সুবিধাগুলি হলো কেস স্টাডিতে গভীরভাবে অনুসন্ধান করা হয় বলে ব্যক্তিকে সামগ্রিকভাবে বিচার করা সম্ভব হয়। খ বলা হয়েছে কেস স্টাডিতে যেহেতু সকল তথ্যের নিরিখে বিচার সম্পূর্ণ, তাই প্রকৃত সমস্যা চিহ্নিত করা সহজ হয়। গ বলা হয়েছে কেস স্টাডির কৌশল গবেষককে মানব আচরণ সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে, যা তাকে হাইপোথিসিস গঠনে সাহায্য করে। এর পরবর্তী পয়েন্ট হলো দ্রব্যের অপব্যবহার কী। চিকিৎসার প্রয়োজনে যে সকল রাসায়নিক দ্রব্য ব্যবহার করে তা যদি নেশার জন্য ব্যবহৃত, তখন তাকে দ্রব্যের অপব্যবহার বলে। এই ধরনের দ্রব্যগুলি হলো হেরোইন, আফিং প্রভৃতি। এগুলো ব্যক্তির মস্তিষ্কের স্বাভাবিক সক্রিয়তার উপর প্রভাব ফেলে। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের কাছে এটি একটি মারাত্মক ব্যাধি। এই দ্রব্যের অপব্যবহারের ফলে সামাজিক নৈতিক মূল্যবোধের অবক্ষয় ত্বরান্বিত হচ্ছে। এই দ্রব্য ব্যবহারে ব্যক্তির সাময়িক আনন্দ লাভ করলে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ব্যক্তি কিছুদিন যদি নিয়মিত ব্যবহার করে, তাহলে ব্যক্তি ওই দ্রব্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং ব্যক্তির মধ্যে গভীর আসক্তি জন্মায়। এই আসক্তির জন্য ব্যক্তির বিচার ক্ষমতা কমে যায়, বাস্তবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিশ্বের বহু নিরীহ মানুষ ড্রাগে আসক্ত হয়ে পড়েছে। তারা জীবন ও মৃত্যুর সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। ভারতবর্ষেও ড্রাগে আসক্ত মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রথমে এটি ধনী ও উচ্চবিত্তদের মধ্যে গ্রহণ করার রেওয়াজ ছিল, পরে তা পরিবর্তিত হয়। বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হওয়া, যৌথ পরিবারের ভাঙন ইত্যাদি বিভিন্ন কারণে ড্রাগ গ্রহণকারীর সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। ব্যক্তি মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার জন্য ড্রাগ সেবন করে। এই ধরনের আসক্তিযুক্ত ব্যক্তি যদি ড্রাগ পরিত্যাগ করে, তাহলে সেই ব্যক্তি হতাশ হয়ে পড়ে। এই অপসংহতিমূলক বস্তু ব্যবহারের জন্য ব্যক্তি উত্তেজিত হয়ে ফলে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। কিছু কিছু ব্যক্তি মনে করে এটি ব্যক্তির দুশ্চিন্তাকে কমিয়ে দেয়। ব্যক্তি যখন এই বস্তু ব্যবহার বন্ধ করে দেয়, তাহলে সেই ব্যক্তির মধ্যে কিছু শারীরিক লক্ষণ দেখা যায়। দ্রব্যের অপব্যবহারের কারণ। দ্রব্যের অপব্যবহার একটি জটিল ব্যাপার। এর সঙ্গে সামাজিক, ভৌগোলিক, ঐতিহাসিক প্রভৃতি বিভিন্ন বিষয়বস্তু যুক্ত আছে। নানা কারণে এই দ্রব্যের অপব্যবহার ঘটে থাকে। প্রথমত বলা হয়েছে পারিবারিক ভারসাম্য ব্যাহত হলে, অর্থাৎ পারিবারিক অশান্তি, দ্বন্দ্ব প্রভৃতি থেকে মুক্তি পাওয়ার জন্য দ্রব্যের অপব্যবহার ঘটে থাকে। দ্বিতীয়ত বলা হয়েছে ব্যক্তির মধ্যে হীনমন্যতা সৃষ্টি হলে দ্রব্যের অপব্যবহার হয়। তৃতীয়ত বলা হয়েছে ব্যক্তির মধ্যে মানসিক চাপ সৃষ্টি হলে ব্যক্তি সাময়িক পরিতৃপ্তির জন্য দ্রব্যের অপব্যবহার করে থাকে। চতুর্থ বলা হয়েছে ব্যক্তি সামাজিক অভিযোজন করতে সক্ষম না হলে দ্রব্যের অপব্যবহার ঘটায়। পঞ্চমত ব্যক্তির চাহিদার সঙ্গে বাস্তবের কোনো মিল না ঘটলে দ্রব্যের অপব্যবহার ঘটতে দেখা যায়। অতিরিক্ত অর্থনৈতিক প্রাচুর্যের জন্য দ্রব্যের অপব্যবহার হয়ে থাকে। সপ্তমত বলা হয়েছে এটি শরীরের উপর নেতিবাচক প্রভাব ফলে শারীরিক অসুস্থতা থেকে মুক্তির জন্য দ্রব্যের অপব্যবহার করে থাকে।
অষ্টমত, বয়ঃসন্ধিকালে নানা রকম কুপ্রভাব পড়ে। এই কুপ্রভাবের জন্য দ্রব্যের অপব্যবহার ঘটে থাকে। নবমত বলা হয়েছে সাময়িক বা তাৎক্ষণিক আনন্দ পাওয়ার জন্য ব্যক্তি দ্রব্যের অপব্যবহার করে। দশমত বলা হয়েছে দ্বন্দ্ব, নিরাপত্তার অভাববোধ কিশোর কিশোরীদের মধ্যে দেখা যায়। এর ফলে তাদের মধ্যে দ্রব্যের অপব্যবহারও বৃদ্ধি পাচ্ছে। একাদশতম বলা হয়েছে ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধ হ্রাস পাওয়ার জন্য বয়ঃসন্ধিক্ষণে ছেলে মেয়েদের মধ্যে দ্রব্যের অপব্যবহার বেশি করে দেখা যাচ্ছে। দ্বাদশতম বলা হয়েছে আধুনিক জীবনের দ্রুততা এবং গতিশীলতা ব্যক্তির মধ্যে মানসিক চাপ সৃষ্টি করছে, যার ফলস্বরূপ বয়ঃসন্ধিক্ষণে ছেলে মেয়েদের মধ্যে দ্রব্যের অপব্যবহার ঘটতে দেখা যাচ্ছে। ত্রয়োদশতম, বেকারত্ব, দুঃখ, কাঙ্ক্ষিত বস্তু না পাওয়া প্রভৃতির জন্য অপব্যবহার ঘটতে দেখা যায়। এরপরে বলা হয়েছে যে দ্রব্যের অপব্যবহারের ফলাফল। দ্রব্যের অপব্যবহারের ফলে বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ে। বয়ঃসন্ধিক্ষণে কিশোর কিশোরীদের মধ্যে দ্রব্যের অপব্যবহার বেশি করে দেখা যায়। 1 নম্বর, দ্রব্যের অপব্যবহারের জন্য নানা রকম নেতিবাচক প্রভাব ব্যক্তির দেহ ও মনের উপর পড়ে। এর ফলে বিভিন্ন ধরনের ব্যাধির সৃষ্টি হয়। 2 নম্বর বলা হয়েছে ব্যক্তির মানসিক শক্তি নষ্ট হয়। 3 নম্বর, দ্রব্যের অপব্যবহারের জন্য পথ দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। চালকরা নিয়মিত মাদকদ্রব্য সেবন করছে, যার ফলে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। 4 নম্বর বলা হচ্ছে এর ফলে শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে পালিয়ে যাচ্ছে এবং ক্লাস করার কোনো ইচ্ছা তাদের মধ্যে থাকছে না। 5 নম্বর বলা হচ্ছে দ্রব্যের অপব্যবহারের জন্য শিক্ষার্থীরা অল্প বয়সে যৌন সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। 6 নম্বর, শিক্ষার্থীদের অপরাধ প্রবণতার মাত্রা বৃদ্ধি পায়। শিক্ষার্থীদের মধ্যে এই অপরাধের বোধ নানাভাবে অভিব্যক্ত হয়। 7 নম্বর বলা হয়েছে শিশুর মধ্যে আরও গভীর মনোবিকারমূলক চুরি করার প্রবণতা দেখা যায়। এই অপহরণ ক্রমশ জটিল আকার ধারণ করলে শিশুর মান, মর্যাদা সবই হারাতে থাকে। 8 নম্বর বলা হয়েছে নিজেকে আঘাত করা এবং আত্মহত্যার প্রবণতা দেখা যায়। ব্যক্তি হতাশা ও হীনমন্যতায় ভোগে। 9 নম্বর বলা হয়েছে এই দ্রব্য অপব্যবহারের সংখ্যা বৃদ্ধির ফলে সমাজের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। 10 নম্বর, পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে এবং পরিবারের ভারসাম্যও বিঘ্নিত হচ্ছে। 11 নম্বর বলা হচ্ছে শারীরিক, মানসিক, নৈতিক এবং বৌদ্ধিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 12 নম্বর, আত্মবিশ্বাসের অভাব পরিলক্ষিত হয় ব্যক্তির মধ্যে। এছাড়াও ব্যক্তির মধ্যে একাকিত্ববোধ সৃষ্টি হয়। 13 নম্বর বলা হয়েছে জীবনের উৎপাদনশীল সময় নষ্ট হয়ে যায়, মানুষের ভীষণভাবে ক্ষতি হয় এবং স্বাভাবিক সক্ষমতা বিনষ্ট হয়। পরবর্তী পয়েন্ট, সচেতনতার উপর গুরুত্ব দান। দ্রব্যে অপব্যবহারজনিত বিশৃঙ্খলার প্রতি সচেতনতার ক্ষেত্রে বেশ কতগুলো বিষয়ের সূত্রে গুরুত্ব দেওয়া হলো। 1 নম্বর বলা হয় যে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করা ও তার প্রতিরোধের ব্যবস্থা করা। 2 নম্বর, কিশোর কিশোরীদের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের ব্যবস্থা করা একান্ত দরকার। 3 নম্বর, বিশ্ব সমাজের কাছে এটি একটি ক্ষতিকর বিষয়। 4 নম্বর, শিক্ষার্থীর ব্যক্তিত্ব সংকটের দিকে লক্ষ্য রাখা। 5 নম্বর বলা হয়েছে সামাজিক এবং মানসিক সমস্যার কারণ হয়। 7 নম্বর বলা হয়েছে বিভিন্ন ধর্মের কর্মসূচি গ্রহণ করা। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে অনুসন্ধানমূলক প্রশ্নের ব্যবহার। এবার সমীক্ষিত বিদ্যালয়ের নাম লিখতে হবে, অর্থাৎ যেই বিদ্যালয়ে তোমরা সমীক্ষা করবে শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর বয়স এবং সমীক্ষিত শ্রেণী, শিক্ষার্থীর ঠিকানা। এর কিছু প্রশ্ন করা হবে এবং হ্যাঁ না নিরপেক্ষভাবে উত্তর দেবে। সেক্ষেত্রে সাক্ষাৎকারের প্রশ্নাবলীর মধ্যে ফার্স্ট প্রশ্ন কী আছে, 1 নম্বর তুমি কি একাকিত্ব বোধ করো? এবারে সেক্ষেত্রে শিক্ষার্থী উত্তর দিচ্ছে হ্যাঁ। 2 নম্বর বলা হয়েছে বিদ্যালয়ে ক্লাস করার সময় তুমি কি অনীহা বোধ করো? এবার সেক্ষেত্রে সে নিরপেক্ষ থাকছে। 3 নম্বর, তুমি কি কোনো দ্রব্য নেশার জন্য ব্যবহার করো? সেক্ষেত্রে উত্তর দিচ্ছে যে না। 4 নম্বর বলা হয়েছে তোমার বাবা মা এর মধ্যে কি প্রায় ঝগড়া হয়? সেক্ষেত্রে অ্যান্সার দিচ্ছে যে হ্যাঁ। এর পরবর্তী পয়েন্ট সমীক্ষক পরিচিতি। সমীক্ষকের নাম দেবে এখানে, সমীক্ষকের বয়স, সমীক্ষকের ঠিকানা, সমীক্ষিত শ্রেণী। তারপরে সমীক্ষকের সমীক্ষার প্রমাণ। 1 নম্বর, সমীক্ষিত বিদ্যালয়ের ধারণার মধ্যে বলা হয়েছে উচ্চ প্রাথমিক। 2 নম্বর বলা হয়েছে মাধ্যমিক। 3 নম্বর উচ্চ মাধ্যমিক। অর্থাৎ যেটা হবে তার পাশে তোমরা রাইট চিহ্ন দেবে। 2 নম্বর, সমীক্ষিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম। 3 নম্বর বলা হয়েছে সমীক্ষিত বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর ও তারিখ। এবং এরপরে চলে এসেছি আমরা প্র্যাকটিকামটির একদম শেষ পয়েন্টে, উপসংহার। বিদ্যালয় তথা সমাজ থেকে অপসংহতিমূলক আচরণ একেবারেই মুছে ফেলা সম্ভব নয়, তবু আমাদের চেষ্টা করা যেতে হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে অপসংহতিমূলক আচরণ কিছুটা হলেও কমবে। তবে জীবনের যে কোনো সমস্যা যতই দুর্বিষহ হোক না কেন, পরিবার এবং পারিপার্শ্বিক সমাজের সহযোগিতা, ভালোবাসা, সহমর্মিতা থাকলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।
এই পর্যন্তই ছিল সম্পূর্ণ প্র্যাকটিকাম। এর পরবর্তী আরও দুটো টপিক আছে এই গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের ম্যালাডজাস্ট বিহেভিয়ার উপর, সেগুলো নিয়ে নেক্সট ভিডিওগুলোতে আপলোড করব এবং আলোচনাও করব। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এখানে ভিডিওটি শেষ করছি।